ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, মৃতের সংখ্যা ছাড়ালো ২,০০০। নেতানিয়াহুর মার্কিন নির্বাচন প্রভাবিত করার বিষয় জানা নেই বললেন বাইডেন। এবং পিটিআইয়ের সমাবেশ ঘিরে উত্তপ্ত ইসলামাবাদ, ইন্টারনেট সেবা আংশিক বন্ধ। এটি নিউজ দেখছেন। আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বৈরুতের দক্ষিণ উপশহরে আবারও হামলা জোরদার করেছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলি হামলায় লেবাননে মৃতের সংখ্যা ২,০০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ১২৭ শিশু ও ২৬১ জন নারী বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১ অক্টোবর লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে হিজবুল্লাহর অন্তত ২৫০ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২১ জন ছিলেন হিজবুল্লাহর বিভিন্ন পর্যায়ের কমান্ডার, বাকিরা সবাই সাধারণ যোদ্ধা। এছাড়া গত ৪ দিনে লেবাননে হিজবুল্লাহর ২,০০০-এর বেশি সামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি সেনারা। হামলা থেকে বাঁচতে অন্তত ১২ লাখ লেবানিজ দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইসরায়েলি হামলায় সিরিয়ার সঙ্গে লেবাননের মাসনা সীমান্ত ক্রসিংয়ের কাছে একটি সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েল বলছে ওই পথ অস্ত্র পরিবহনের কাজে ব্যবহার হয়ে এসেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী আইডিএফ জানিয়েছে তারা এসব অস্ত্র চোরাচালান হতে দেবে না। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগৌসি বলেছেন ইসরায়েল ইরানে আবারও হামলা করলে তার জবাব হবে আগের চেয়েও কঠিন। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৩ ফিলিস্তিনি নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন অনেকেই। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪১,৮২৫। এছাড়া আহত হয়েছেন ৯৬,৯১০ জন ফিলিস্তিনি বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং বিশ্ব সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় সবাই তাদের ঘরবাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। ইসরায়েলি অবরোধের কারণে খাদ্য, পানি ও চিকিৎসা সুবিধার অভাবে মানবেতর জীবনযাপনে বাধ্য হচ্ছেন সেখানকার বাসিন্দারা। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর ১৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় একযোগে বিমান এবং যুদ্ধজাহাজ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। হুতিদের অস্ত্র ব্যবস্থা, ঘাঁটি ও অন্যান্য সরঞ্জাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের দায়িত্বে থাকা মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মার্কিন নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছেন কিনা সে বিষয়ে তিনি নিশ্চিত নন। শুক্রবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন নেতানিয়াহু নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছেন কিনা তাও তিনি জানেন না। তবে তিনি এর ওপর নির্ভরশীল নন। এরপর তিনি তার দীর্ঘদিনের মিত্রের প্রতি কড়া মন্তব্য করেন। বলেন কোনো প্রশাসন ইসরায়েলকে তার চেয়ে বেশি সহায়তা করেনি। নেতানিয়াহুর এটি মনে রাখা উচিত। কিছু ডেমোক্র্যাট নেতাও নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বলছেন তিনি যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য বাইডেনের আহ্বান উপেক্ষা করছেন যাতে নভেম্বরের নির্বাচনে দলের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়। সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে মধ্যপ্রাচ্যে সহিংসতা বৃদ্ধি এবং কূটনৈতিকভাবে যুদ্ধবিরতির চুক্তি ব্যর্থ হওয়ার বিষয়টি বাইডেন ও ডেমোক্র্যাট প্রার্থীর জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বলে মনে করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা সমর্থন করেন না। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় মার্কিন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ট্রাম্প বলেন বাইডেনের জবাব হওয়া উচিত ছিল পারমাণবিক স্থাপনায় হামলার পর বাকি বিষয়ে পরে চিন্তা ভাবনা করা। শুক্রবার উত্তর ক্যারোলিনায় নির্বাচনী প্রচারে অংশ নিয়ে এ মন্তব্য করেন ট্রাম্প। পাকিস্তানের সাবেক
প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানী ইসলামাবাদ। মোতায়েন করা হয়েছে সেনা সদস্য। আজ দ্বিতীয় দিনেও আংশিকভাবে বন্ধ রয়েছে ইন্টারনেট সেবা। পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানায়, শনিবার সকাল থেকে বিভিন্ন বাধা উপেক্ষা করে ইমরান খানের সমর্থকরা ইসলামাবাদে জড়ো হতে শুরু করেছেন। এদিকে রাজধানীর পরিস্থিতি অস্থিতিশীল হলে সেনাবাহিনীকে ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ইসলামাবাদ জেলা প্রশাসন। স্থানীয় কমান্ডারকে গ্রেফতারের ক্ষমতাও দেওয়া হয়েছে। তবে বর্তমানে সেনা মোতায়েন সমাবেশের কারণে নয়, আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা SCO সম্মেলনের নিরাপত্তার জন্য করা হয়েছে। পিটিআইয়ের বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভির মিথ্যাচার করেছেন বলে অভিযোগ করেছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন। পাশাপাশি শুক্রবার ইমরান খানের মুক্তির দাবিতে করা বিক্ষোভে পুলিশের ওপর হামলার অভিযোগে পিটিআইয়ের 17 কর্মী সহ অজ্ঞাত 250 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এর সম্মেলনে যোগ দিতে চলতি মাসে পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী S জয়শঙ্কর। 2015 সালের পর এটি হবে ভারতের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম পাকিস্তান সফর। আগামী 15 এবং 16 অক্টোবর ইসলামাবাদে হবে SCO সম্মেলন। সেখানে ভারতের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জয়শঙ্কর। গত বছর ভারতে SCO পররাষ্ট্রমন্ত্রীদের একই রকম একটি বৈঠকে অংশ নিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি ছিলেন 2011 সালের পর ভারত সফর করা প্রথম কোনো ঊর্ধ্বতন পাকিস্তানি রাজনীতিবিদ। তার সেই সফরের পর এবার জয়শঙ্কর পাকিস্তানে যাচ্ছেন। আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতায় বড় ভূমিকা আছে SCOর। মধ্য এশিয়ায় অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয় নিয়ে এই ফোরামে আলোচনা হয়। ভারত পাকিস্তান ছাড়াও SCO সদস্য দেশগুলো হলো চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান। গত বছর SCO সম্মেলনের নেতৃত্ব দিয়েছিল ভারত, আর এ বছর এ সম্মেলন আয়োজন করছে পাকিস্তান। ভারতের ছত্তিশগড় রাজ্যের একটি জঙ্গলে বন্দুকযুদ্ধে 36 জন মাওবাদী সদস্য নিহত হয়েছেন। শুক্রবার রাজ্যটির নারায়ণপুর দান্তেওয়াড়া সীমান্ত সংলগ্ন একটি বনে এই ঘটনা ঘটে। মাওবাদীদের জড়ো হওয়ার খবর পেয়ে গোভেল নামের একটি গ্রামে অভিযানে যায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শুক্রবার দুপুরে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্স সেখানে মাওবাদী বিরোধী অভিযান শুরু করে। পরে নেন্দুর থুলথুলিতে গোলাগুলি শুরু হয়। এতে মাওবাদী সদস্যরা নিহত হয়। অন্য মাওবাদী সদস্যরা জঙ্গলের ভেতর ঢুকে পড়ে। তাদের বিরুদ্ধে অভিযান চলছে। সেখান থেকে বেশ কয়েকটি রাইফেল উদ্ধার করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। ইসরায়েল অবাঞ্ছিত ঘোষণার পরদিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের পাশে দাঁড়িয়েছে নিরাপত্তা পরিষদের সকল সদস্য রাষ্ট্র। ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে দ্রুত সমালোচনা করতে জাতিসংঘের ব্যর্থতার অভিযোগ আনে ইসরায়েল। জাতিসংঘ মহাসচিবকে ইসরায়েলে পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস। ওই ঘটনার প্রেক্ষিতে আন্তোনিও গুতেরেসের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী এবং 10 অস্থায়ী সদস্য রাষ্ট্র। 15 সদস্যের পরিষদ এক বিবৃতিতে বলেছে, জাতিসংঘ মহাসচিব বা জাতিসংঘের সাথে জড়িত নয় এমন যে কোনো সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে অনভিপ্রেত। হাইতিতে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় শিশুসহ অন্তত 70 জন নিহত হয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয়েছে 16 জন। জাতিসংঘ একথা জানিয়েছে। গ্র্যান্ড গ্রিফ গ্যাং এর সদস্যরা রাজধানী পোর্ট অফ প্রিন্সের প্রায় 71 কিলোমিটার উত্তর পশ্চিমে কেন্দ্রীয় আর্টি বনিট অঞ্চলের পন্ট সন্ডে শহরে তাণ্ডব চালায়। এই হামলাকে হত্যাযজ্ঞ বলে মন্তব্য করেছেন সরকারি এক কৌঁসুলি। জাতিসংঘ বলেছে, গ্যাংটির সদস্যরা 45টি বাড়িঘর এবং 34টি গাড়ি জ্বালিয়ে দিয়েছে। গ্র্যান্ড গ্রিফকে হাইতির গ্যাংগুলোর মধ্যে সবচেয়ে সহিংস বলে মনে করা হয়। 2023 সালের জানুয়ারিতে এই চক্রের সদস্যদের বিরুদ্ধে পুলিশ স্টেশনে হামলা এবং 6 কর্মকর্তাকে হত্যার অভিযোগ আনা হয়েছিল। তাছাড়া 7 লাখের বেশি মানুষকে পরিষেবা দেয়া একটি হাসপাতাল বন্ধ করতে বাধ্য করার জন্য তাদেরকে দায়ী করা হয়। এই চক্রটির প্রায় 100 সদস্য রয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ডাকাতি এবং অপহরণ সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। শেষ করব অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। ধ্বংসস্তূপ হচ্ছে লেবানন, মৃতের সংখ্যা ছাড়ালো 2000।
নেতানিয়াহুর মার্কিন নির্বাচন প্রভাবিত করার বিষয় জানা নেই বললেন বাইডেন। পিটিআইয়ের সমাবেশ ঘিরে উত্তপ্ত ইসলামাবাদ, ইন্টারনেট সেবা আংশিক বন্ধ। 9 বছর পর পাকিস্তান যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এবং হাইতিতে সশস্ত্র অপরাধী চক্রের হামলায় নিহত 70 জন। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।